বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে পৌঁছে দিতে ডিজিটাল লাইব্রেরি নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। অনলাইনে থাকলে পরে সারা বিশ্বের কাছে এবং সকলের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়, কাজে ডিজিটাল লাইব্রেরি হওয়া এটাও একান্তভাবে প্রয়োজন। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠি বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান ওবায়দুল কাদেরের। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রতিবন্ধীরা পাবে বাড়তি সুবিধা, প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের 2 সদস্য গ্রেপ্তার। এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 1 রানে হারল ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে লড়ছে সিলেট সিক্সার্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সংবাদে এছাড়াও থাকছে বাংলাদেশ বিমানের হালচাল নিয়ে বিশেষ রিপোর্ট। শুরুতেই অমর একুশে গ্রন্থমেলার খবর। শুধু বইমেলা, বই কেনা বেচা নয়, বইমেলা বাঙালির প্রাণের মেলা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যান্ত্রিক যুগেও বইয়ের আবেদন নষ্ট হবে না। এ সময় বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে ডিজিটাল লাইব্রেরি নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 41তম এই আয়োজনের মধ্যে 16 বারই উদ্বোধন করেন তিনি। দেশের কবি লেখকদের সঙ্গে মেলায় যোগ দিয়েছেন বিভিন্ন ভাষার কবি ও সাহিত্যিকরা। এবছর 4 জনকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তান আমলে গোয়েন্দাদের রিপোর্টের সংকলন সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 2য় খণ্ডের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বাংলা ও বাঙালিত্ব নিয়ে বঙ্গবন্ধুর গর্ব ও অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই গর্বকে ধরে রাখতে হবে। আগামীতে বাংলা একাডেমির পুরস্কার প্রদানের ক্ষেত্র বাড়ানোর কথাও জানান তিনি। সংখ্যা সীমাবদ্ধতা থাকবে না, কাজেই সেজন্য আমি বাংলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি আরেকটু বলতে চাই, পুরস্কারের সম্মানীটাও আরেকটু বৃদ্ধি করা প্রয়োজন, সেটা আমাদের পক্ষ থেকে যা করার আমি করব। তরুণ প্রজন্মকে বাংলাদেশের লড়াই ও ত্যাগের ইতিহাস জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলা সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ডিজিটাল লাইব্রেরি করার উদ্যোগের কথাও তুলে ধরেন। এই হাতে একটা যন্ত্র নিয়ে পড়ার, আমি ঠিক সত্যি কথা বলে আমি আমাদের ছেলেমেয়েরা পড়ে দেখি আমি, কিন্তু ওটা পড়ে কিন্তু শান্তিটা পাওয়া যায় না। বইয়ের পাতা উল্টে পড়ার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দটা সবসময় আমরা পেতে চাই। তাই বইয়ের চাহিদা কিন্তু কখনো শেষ হবে না, এটা আমি বলতে পারি। তারপরেও আমি বলবো যে অনলাইনে থাকলে পরে সারা বিশ্বের কাছে এবং সকলের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়, কাজে ডিজিটাল লাইব্রেরি হওয়া এটাও একান্তভাবে প্রয়োজন, সেটাও জরুরি বলে আমি মনে করি। একুশে গ্রন্থমেলাকে বাঙালির প্রাণের মেলা উল্লেখ করে ভাষা ও সাহিত্য চর্চায় সবাইকে আরও যত্নবান হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ করে উন্নত দেশ গঠনে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি। বাঙালি জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে বাংলাদেশ, যেখানে জঙ্গিবাদ, দুর্নীতি বা মাদক কোনো কিছুর স্থান থাকবে না।
বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় সবথেকে উন্নত সমৃদ্ধ শান্তিপ্রিয় একটি দেশ। পরে গ্রন্থমেলার বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। বছর ঘুরে শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। রফিক বরকত, সালাম জব্বার সহ নাম না জানা তরুণের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা অর্জনের মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি বাঙালি ও বাংলাদেশের অস্তিত্বের শিকড়। রক্তঝরা এই মাসের ইতিহাস পাঁচটি যুগ পেরিয়ে গেছে, কিন্তু বাংলা ভাষা বাংলার মাটিতে রয়ে গেছে অবহেলিত। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। Pakistan is going to be Urdu and no other language. ভুলতে পারা যায় না বলেই প্রতি বছর ফেব্রুয়ারি এলে চিত্ত নাড়া দিয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে 47, 48, 52, 21শে ফেব্রুয়ারি আর শহীদ মিনার। ভেসে ওঠে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের মুখ। উনিশশো সালের পুরো ফেব্রুয়ারি মাস, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা অধিকার আন্দোলনের উত্তাল সময়। রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন বুননের ভোর, যেই ভোর এনে দিয়েছে 71, একটি মানচিত্র, একটি পতাকা, বাংলাদেশ। 52 রক্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিয়েছে। স্বাধীনতার পর বাংলাই হয়েছে রাষ্ট্রভাষা। 1999 সালে ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি বিশ্ব দরবারে সমাদৃত করেছে বাংলা ভাষাকে। কিন্তু বাংলাদেশ ভূখণ্ডে বাংলা ভাষাকে কতটুকু মর্যাদা দিতে পেরেছে এই জাতি? আইন আছে, বিধি আছে, নীতিমালা আছে, আছে উচ্চ আদালতের নির্দেশনাও। বাংলাকে সর্বস্তরে প্রচলন করতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। 52 আমরা ভাষার অধিকার আদায় করেছিলাম অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। দুঃখজনক হলেও সত্য, আমরা কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের ভাষাকে আমরা রেখে দিয়েছি। আমাদের দেশের যে জাতীয়তাবোধ, উন্নয়ন সবকিছু রক্ষা করার ক্ষেত্রে দেশের সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগ করা উচিত। বাংলাদেশে যদি আমরা বাংলা ভাষার প্রয়োগ না করি, তাহলে আমাদের জাতীয়তাবাদের যে চেতনাটা সেটা ভুলুণ্ঠিত হয়। অন্য সংস্কৃতির প্রাধান্য দিই, তাহলে একসময় আমরা আমাদের বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবোধ সবকিছুকে বিলীন করে দেব। পরিস্থিতি যখন এমন, তখন তা একটা বড় ধরনের সংকট তৈরি করছে বলে মনে করেন এই ভাষা বিজ্ঞানী। একেবারে অবহেলা তো হচ্ছে আমাদের, একেবারে আমরা বিপর্যয়ের মুখোমুখি আছি, আমরা কিন্তু একটা সংকটের মুখোমুখি আছি। কারণ ভাষা হচ্ছে আমাদের এক ধরনের অন্যতম এবং প্রধান পরিচয়। এই ভাষার মাধ্যমে কিন্তু আসলে আমাদের সমস্ত আত্মিক উন্নয়ন, আমাদের জাতীয় উন্নয়ন সমস্ত কিছুই কিন্তু ঘটে। প্রথমে রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলা ভাষার প্রচলন এবং পরবর্তীতে দেশের সব স্তরে এর প্রয়োগ করে সালাম বরকতদের রক্তের দায় মেটানোর পরামর্শ আসে সবার কাছ থেকে। খান আলামিন, RTV, ঢাকা। প্রধানমন্ত্রীর 4 চক্রে যোগ না দেওয়ার সিদ্ধান্তের আনুষ্ঠানিক চিঠি গণভবনে পৌঁছে দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। সকালে 3 সদস্যের প্রতিনিধি দল চিঠি নিয়ে যায় গণভবনে। ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় থাকা সরকারের চায়ের আমন্ত্রণ জাতিসংঘে প্রহসন বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি আইনের সাধারণ প্রক্রিয়ায় আর হওয়া সম্ভব না। তাকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন প্রয়োজন। আগামী নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে হবে বলেও মনে করেন তিনি। তারা আজকে ঐক্যফ্রন্টকে চা চক্রে আমন্ত্রণ করেছেন। তাদের লজ্জা হওয়া উচিত ছিল। এর চেয়ে বড় পরিহাস আর হতে পারে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি, তার মুক্তির বিনিময় যা কিছু দরকার, রাজপথ উত্তপ্ত করে, আন্দোলন করে, সব কিছু করে তার মুক্তির ব্যবস্থা আমাদের করতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি না করে বিএনপিকে সংসদে গিয়ে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সকালে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ আহ্বান জানান তারা। সুরত খানের রিপোর্ট।
সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিযোগিতার হেলদি একটা কম্পিটিশন। এ সময় বিএনপির নেতিবাচক রাজনীতির কঠোর সমালোচনা করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী চা চক্রে যোগ দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একতরফা একগুঁয়ে মানসিকতা পরিহার করে তারা যদি সংসদে যোগ দেন এবং প্রধানমন্ত্রীর সংলাপ, সেখানে যদিও আনুষ্ঠানিক এটা কোনো সংলাপ নয়, প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ জানিয়েছেন চা চক্রে গার্ডেন পার্টিতে, সেখানে খোলামেলা আলোচনাও তারা করতে পারেন। আলোচনার সুযোগ তো আছে, কথা চা খেতে খেতেও কথা বলা যায়। সরকারের মেয়াদ শেষে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপিকে রাজপথে নয় সংসদে এসে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর আহ্বান জানান মোহাম্মদ নাসিম। ঐক্যফ্রন্টে যারা এমপি হয়ে তারা পার্লামেন্টে আসুন, কথা বলুন এবং আমাদেরকে সরকারকে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, পার্লামেন্টে বলেছেন তিনি, আমাদের সমালোচনা করুন, আমরা বাধা দেবো না। অগণতান্ত্রিকভাবে বাধা যদি পান তাহলে মানুষকে বলতে পারবেন, সেটা মানুষ দেখতে পারবে। পার্লামেন্ট তো প্রচার হয় সরাসরি। এই জন্য বলতে চাই, আমরা কেউ আর চাই না উত্তাপ থাকুক, কোনো সংঘাত থাকুক, আমরা কেউ চাই না। এদিকে রাজধানীর সিডাপ মিলনায়তনে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ। শরীয়ত খান, RTV, ঢাকা। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এ পরীক্ষায় অংশ নেবে 21,35,333 শিক্ষার্থী। এর মধ্যে 10,70,441 জন ছাত্র এবং 10,64,892 জন ছাত্রী। দেশের 3,497টি কেন্দ্রে 28,682টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এবারও বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবে বাড়তি সুবিধা। গাজীপুরের শ্রীপুর থেকে এসএসসি ও জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দুপুরে গ্রেপ্তার হওয়া দুজন হলেন রফিকুল ইসলাম ও আকরাম হোসেন, বাড়ি জেলার জগিরছিটি এলাকায়। র্যাব জানায় গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন বিশ্লেষণ করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চক্রটি হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ছড়িয়ে দিত বলে জানায় র্যাব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের খামখেয়ালিপনায় ইজিপ্ট এয়ার থেকে লিজ নেয়া নষ্ট 2টি উড়োজাহাজের পেছনে প্রতি বছর 120 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। কর্তৃপক্ষ চাইলে আরও আগেই বিষয়টি সমাধান করতে পারত বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই ঘটনায় কিংবা বিমানে অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। মিশরের ইজিপ্ট এয়ার থেকে 2014 সালে 5 বছরের জন্য 2টি বোয়িং 777-200 ইয়ার উড়োজাহাজ লিজ নেয় বিমান। লিজ নেয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় উড়োজাহাজ দুটি। চুক্তি অনুযায়ী 2টি উড়োজাহাজের জন্য প্রতি মাসে 10 কোটি করে বছরে 120 কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে বিমানকে। ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র উড়োজাহাজ সংস্থাটির আয়ের বড় অংশই খরচ হয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী যাত্রী পরিবহন করুক আর নাই করুক মাসে উড়োজাহাজ প্রতি 4,70,16,000 টাকা ভাড়া দিতে হবে বিমানকে। 5 বছরের আগে চুক্তি বাতিল করা যাবে না, আবার লিজের মেয়াদ শেষে উড়োজাহাজ দুটি আগের অবস্থায় ফেরত দিতে হবে। এটা আমার অস্বীকার করতে কোনো আপত্তি নেই যে এটা রিডেলিভারি করতে আমাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রয়োজন, সেটা সহজলভ্য নয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান বর্তমানে মেরামতের জন্য উড়োজাহাজ দুটি ভিয়েতনামের বিমানবন্দরে রয়েছে। আমরা এটাও জানি যে এটার জন্য আমাদেরকে প্রতি মাসেই বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আশা করি যে আগামী মাসের মাঝামাঝির মধ্যে আমরা একটা দিনক্ষণ নির্ধারণ করতে পারবো, যার মাধ্যমে আমরা অন্তত একটা উড়োজাহাজ ফেরত দেওয়ার একটা সুনির্দিষ্ট দিন আমরা ঠিক করতে পারবো। নিজেদের স্বার্থ বিবেচনা না করে চুক্তি করায় উড়োজাহাজ দুটি বিমানের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। এটা যতটুকু জানি বিমান আজ পর্যন্ত যতগুলো এয়ারক্রাফট ওয়েট লিজে নিয়েছে প্রত্যেকটা এয়ারক্রাফট ফেরত দেওয়ার ব্যাপারেই কিন্তু বিমানকে নাকে খত দিতে হয়েছে, কিন্তু বিমান এখান থেকে কোনো শিক্ষা নেয়।
কোনো প্ল্যানিং প্রোগ্রামিং করলাম না, হঠাৎ করে আমরা বললাম যে এটা আমরা আর চালাবো না। যত টাকা লাগুক, পেনাল্টি লাগুক, যাই কিছু লাগুক, ইমিডিয়েটলি এটাকে গেট রিড করতে হবে। ইজিপ্ট এয়ারের সঙ্গে কথা বলে দ্রুত উড়োজাহাজ দুটি ফেরত দেওয়ার ব্যাপারে বিমানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিমান প্রতিমন্ত্রী। বিমানের এমডি সাহেবকে বলেছি একজন টেকনিক্যাল এক্সপার্ট সহ ইজিপ্টে গিয়ে এই ব্যাপারে আশু একটা সমাধান তৈরি করা, তাদের হাতে যাতে তাদের বিমান ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি ভিত্তিতে যাতে নেওয়া হয়, আমাদের যাতে আর কোনো লস গুনতে না হয়। এই ঘটনার সঙ্গে বিমানের কোনো কর্মকর্তা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর বিমানের ভাবমূর্তি উদ্ধারে সেবার মান বাড়ানোর পাশাপাশি দুর্নীতি রোধ করা হবে বলে জানান মাহবুব আলী। যারাই দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জুলহাস কবির, RTV, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন RCBCর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলা করা হয়। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের রিজার্ভের $10 কোটি 10 লাখ চুরি হয়। এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া $2 কোটি আটকানো গেলেও ফিলিপিন্সে যাওয়া $8 কোটি 10 লাখ জুয়ার টেবিল খুঁড়ে হাত বদল হয়। পরে ওই অর্থের $1.5 কোটি জুয়ার আসর থেকে ফিলিপিন্স সরকার তুলে ফেরত দিলেও বাকি অর্থ পাওয়া যায়নি। 7 দিনের ব্যবধানে ঝালকাঠিতে মিলল পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আরেক আসামি রাকিবের মরদেহ। দুপুরে রাজাপুর উপজেলার আঙারিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় বাঁধা চিরকুটে লেখা রয়েছে, আমি ধর্ষক, ধর্ষকের পরিণতি এটাই। চিরকুটে হত্যাকারী নিজের পরিচয় লিখেছে হারকিউলিস। গত 12 জানুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রাকিব ও সজল নামে দুজনের বিরুদ্ধে মামলা করে আক্রান্তের পরিবার। দুজনকেই মৃত উদ্ধার করেছে পুলিশ এবং দুজনের গায়ে চিরকুটে লেখা ছিল, আমি ধর্ষক। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা আহমদ শফির সাথে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে তিনি সাক্ষাৎ করেন। পরে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মন্ত্রী বলেন, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইতে আল্লামা শফির কাছে গিয়েছেন তিনি। এছাড়া বিশ্ব ইজতেমা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য হুজুরের কাছে অনুসারীদের জন্য সঠিক নির্দেশনা কামনা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সম্মানিত ব্যক্তি এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা চেষ্টা পরিকল্পনার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 4 সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। সকালে রাজধানী কারণ বাজারে র্যাবের মিডিয়া সেলে এক ব্রিফিংয়ে কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি বলেন, গত 28 জানুয়ারি রাজধানীর আশুলিয়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলার ধুনট থানার চরমুখ শিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে শাহরিয়ার নাফিস ওরফে আম্মার হোসেন, একই গ্রামে রেজাউল করিমের ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম এবং ভোলার ফুলকাছিয়া গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ রাসেল ওরফে সাজেদুল ইসলাম এবং একই জেলার চরফ্যাশনের হাসানগঞ্জের মোহাম্মদ আবুল কালাম সর্দারের ছেলে মোহাম্মদ আব্দুল মালিক। তাদের সবার বিরুদ্ধে মামলা হয়েছে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জনস্রোতের রূপ নেয় মেলা প্রাঙ্গণ। বিক্রেতারা জানান, মেলার শেষ দিকে মেগা অফার থাকায় ক্রমেই বাড়ছে ভিড়। এবার মেলায় প্লাস্টিক পণ্য, ফার্নিচার, জুয়েলারি, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ সহ খাবারের দোকানগুলোতেও ছিল ক্রেতা দর্শনার্থীদের ভিড়। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হবে আগামী 8 ফেব্রুয়ারি। প্রকৃতিতে কাটতে শুরু করেছে শীতের রেশ, তবে মাঠে এখনো সরব উপস্থিতি শীতকালীন সবজির, সাথে বাজারেও সরবরাহের বাড়তি চাপ, তাই কমছে দাম। সপ্তাহের ব্যবধানে ফুলকপি, মূলা, গাজর সহ কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। দেশি পেঁয়াজ কমেছে 5 টাকা, আদায় কমেছে 20 টাকা। তবে সপ্তাহের ব্যবধানে হালি প্রতি মাঝারি মানের ইলিশ মাছের দাম বেড়েছে 200 টাকা। দামের ঊর্ধ্বগতি অন্যান্য মাছেরও। 480 টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে 500 টাকায়, খাসি ও ছাগলের মাংসে বেড়েছে 50 টাকা করে। এক দফা বাড়ার পর 1 থেকে 2 টাকা কমতে শুরু করেছে সব ধরনের চালের দামও। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে পৌঁছে দিতে ডিজিটাল লাইব্রেরি নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠি। বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান ওবায়দুল কাদেরের। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিবন্ধীরা পাবে বাড়তি সুবিধা। প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের 2 সদস্য গ্রেপ্তার। এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 1 রানে হারল ঢাকা ডায়নামাইটস। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে সান্ত্বনার জয় সিলেট সিক্সার্সের। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।